সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণেশ্বর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নিপেন্দ্রনাথ হালদার, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ। তোমাদের সাথে তো অফলাইনে ছিলাম, কিন্তু এখন আবার করোনার পরিস্থিতির জন্য আবার আমরা অনলাইনে গেছি। অনেকদিন অনলাইন ক্লাস হয়নি, আবার শুরু করলাম। যা হোক, আশা করি তোমরাও আমার এই অনলাইন ক্লাস দেখবা। আমরা কেন্দ্রীয় প্রবণতা দেখো, আবার বেশ দিন তো ক্লাস হয়নি। কেন্দ্রীয় প্রবণতা এটা আগে করেছি আমরা প্রথম পত্রের 3য় অধ্যায়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এখানে আমরা গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক এদের সংজ্ঞা আমি শিখছিলাম। এখন আজকে আমরা দেখব যে সৃজনশীলের জন্য যে কেন্দ্রীয় প্রবণতাটা কি, কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের মানের যে কেন্দ্রের দিকে যাব, পুঞ্জীবিত হওয়ার যে ঝোঁক, তাকে বলে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ হয়েছে 5টি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। এটা টিকে আসবে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি, 4টি, 5টি। তাহলে প্রথম পরিমাপ হয়েছে গাণিতিক গড়। গাণিতিক গড় বা গড়। তাহলে গাণিতিক গড় কাকে বলে আমরা বলছিলাম, কোনো তথ্যসারিতে যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে বলবো আমরা গাণিতিক গড়। আমি সংক্ষেপে দ্রুত আগাবো। গাণিতিক গড়কে আমরা এইবার দ্বারা প্রকাশ করি, সামেশন xi ভাগ n। কোনো তথ্যসারির যতগুলো মান তাদের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করবো। যদি n সংখ্যক থাকে তাহলে আমরা n দ্বারা ভাগ করবো। কোনো তথ্যসারিকে যতগুলো মান থাকে তাদের সমষ্টি, সামেশন xi মানে সমষ্টি, তথ্যসারির সমষ্টি ভাগ হয়েছে তথ্য সংখ্যা n। আর যদি গণসংখ্যা নিবেশন থাকে, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। যদি অবিচ্ছিন্ন হয় তাহলে হয় গণসংখ্যা আসে যে fi xi ভাগ বর্গের n, অর্থাৎ গণসংখ্যা এবং তথ্যসারির গুণফলের সমষ্টি ভাগ হয়েছে মোট গণসংখ্যা। গণসংখ্যা মানে সামেশন fi সমান বর্গের n। এইটা হচ্ছে গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, অবিচ্ছিন্ন চলক বা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। তাহলে গাণিতিক গড় বলতে আমরা সামেশন xi ভাগ n বলবো, তথ্যসারি। আর যদি গণসংখ্যা নিবেশন হয় তাহলে সামেশন fi xi ভাগ বর্গের n। এটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। এখন আমরা দেখি গাণিতিক গড়ের যে বৈশিষ্ট্য, এখান থেকে অঙ্ক আসবে। গাণিতিক গড়ের ধর্মাবলী বা বৈশিষ্ট্য। তাহলে গাণিতিক গড়ের ধর্ম অথবা বৈশিষ্ট্য। 1 নম্বরে কি, কোন তথ্যসারি হতে, আমি এসে লিখি, অঙ্ক করবো তো, xi বিয়োগ x বার। তথ্যসারি হতে, দেখো xi মানে তথ্যসারি হতে গাণিতিক গড়ের বিচ্যুতি, বিয়োগফল বা ব্যবধানের সমষ্টি 0। দেখো, তথ্যসারি থেকে গাণিতিক গড়ের বিয়োগফল বা বিচ্যুতি বা ব্যবধানের সমষ্টি 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে অঙ্ক আসবে, সৃজনশীল অঙ্ক আসবে। তথ্যসারি থেকে গাণিতিক গড়ের বিচ্যুতি বা বিয়োগফল বা ব্যবধানের সমষ্টি 0। 2 নম্বরে কি, xi বিয়োগ x বার a, এখানে x বার মাল্টিপল a, এ সমান হচ্ছে কল্পিত গড়, আর x বার হচ্ছে কি গাণিতিক গড়। দেখো কি হলো, তথ্যসারি থেকে গাণিতিক গড়ের বর্গের সমষ্টি, এটা দিয়ে অঙ্ক দিয়েছিলাম, কিন্তু এই যে বার্ষিক পরীক্ষায় তোমরা রেসপন্স করেনি। তথ্যসারি থেকে গাণিতিক গড়ের, এই যে তথ্যসারি থেকে গাণিতিক গড়ের এখানে ছিল সমষ্টি, আর এখানে দেখো বর্গের সমষ্টি, স্কয়ার, বর্গের সমষ্টি। এই যে একটা লেস চিহ্ন দিছি, এটা একবার ক্ষুদ্রতম। তথ্যসারি থেকে অন্য যে কোনো গড়, এটা হচ্ছে কল্পিত গড়, আর এইবার হচ্ছে গাণিতিক গড়। দেখো পার্থক্য কি, তুমি পরীক্ষা দিছো, 6 পেপারে পরীক্ষা দিছো, ঠিক আছে? 6 পেপারে যে তুমি ভিন্ন ভিন্ন মান পেয়েছো, তার যে সমষ্টি করে গড় করলে সেইটা হবে গাণিতিক গড়। আর যদি আমরা কল্পিত গড় ধরি, ধরলাম তুমি 100 নম্বরে পরীক্ষা দিছো, 6টায় 600 নম্বর তুমি পাইছো, তোমার গড় হয়েছে মনে করো 60, সেইটা হচ্ছে কল্পিত গড়। আমরা আনুমানিক একটা গড় ধরলাম না করে, সেটা হয়েছে কল্পিত গড়, আরবিটারি গড়। এটা হচ্ছে একবার
গাণিতিক গড়। তাহলে কল্পিত গড়ের এবং দুইটা সমান না, এটা হচ্ছে আনুমানিক গড় আর এটা হচ্ছে গাণিতিক গড়, ঠিক আছে, এটা অ্যাকুরেট, আর এটা হচ্ছে আনুমানিক কল্পিত গড়, ঠিক আছে এইটা। তাহলে তথ্য সারি থেকে গাণিতিক গড়ের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম অন্য যে কোনো গড় থেকে, এইটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে এই থেকে, এই দুইটার থেকে। তারপরে গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। গাণিতিক গড় x বার সমান a প্লাস c ইন্টু d বার, যেখানে a সমান হচ্ছে কি মূল, c হচ্ছে মাপনী স্কেল, মূল এবং মাপনী, আর d বার হচ্ছে কি নতুন চলকের গড়, আর x বার হচ্ছে আদি চলকের গড়। তাহলে দেখো আদি চলকের গড় সমান সমান কি a মানে কি মূল যোগ c মানে মাপনী গুণ নতুন চলকের গড়, এটা হচ্ছে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। দেখো এটাও একটা গাণিতিক গড়, এটাও একটা গাণিতিক গড়, এখানে আছে কি a হচ্ছে মূল এবং মাপনী, দেখো এইটা এবং এটার উপরে নির্ভরশীল। তাহলে আদি চলকের গড় সমান কি নতুন চলকের গড় গুণ যোগ আছে কি মূল যোগ ইনটু আছে মাপনী এর সাথে নতুন চলকের সাথে, ঠিক আছে। তাহলে x বার সমান সমান a প্লাস c ইনটু d বার, মানে আদি চলকের গড় সমান কি মূল যোগ মাপনী গুণ নতুন চলকের গড়, মানে অর্থাৎ x বার সমান a প্লাস c ইনটু d বার। গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল এইটা। তারপরে সম্মিলিত গাণিতিক গড় আছে একটা কম্বাইন্ড xc বার, এই দেখো কম্বাইন্ড, যে দুইটা কলেজে এই আমাদের মনে করো এইখানে তিনটা গ্রুপ আছে, একটা দ্বাদশে বিজ্ঞান আছে, ব্যবসা শিক্ষা আছে, মানবিক আছে। তাহলে বিজ্ঞানে স্টুডেন্ট সংখ্যা তাদের রেজাল্টের গড় আলাদা, মানবিকে স্টুডেন্ট সংখ্যা তাদের রেজাল্টের গড় আলাদা, ব্যবসা শিক্ষায় স্টুডেন্ট সংখ্যা তাদের গড় আলাদা রেজাল্টের গড়। তাহলে এই দেখো আলাদা আলাদা, বিজ্ঞানে একরকম গড়, মানবিক একরকম গড়, ব্যবসা শিক্ষা একরকম গড়। এখন যদি পুরো কলেজের রেজাল্টের গড় করা হয় তাহলে সম্মিলিত গড়ের আবার গড়, সেইটাকে বলে কম্বাইন্ড xc বার। এটা হচ্ছে প্রথম n1 ইন্টু x1 বার যোগ n2 ইন্টু x2 বার। যদি দুইটার ক্ষেত্রে হয় তাহলে n1 যোগ n2, এটাকে হিসেবে আমরা বলি i দিয়ে যদি করি এরকম xc বার সমান সমান কি সামেশন ni ইন্টু xi বার ভাগ হয়েছে সামেশন ni। এখন যদি i এর মান 3 দিই তাহলে তিনটা যদি আরেকটা দিয়ে দিই তাহলে দেখো, তাহলে যেহেতু তিনটা বলছিলাম n3 ইন্টু x3 বার ভাগ হয়েছিল n3, তিনটা গ্রুপ বলছিলাম না, এই জন্য তিনটা। মনে করো বিজ্ঞানের ছাত্র সংখ্যা গুণ বিজ্ঞানের রেজাল্টের গড় যোগ মানবিকের ছাত্র সংখ্যা ইন্টু মানবিকের রেজাল্টের যোগ ব্যবসায় শিক্ষার ছাত্র সংখ্যা গুণ ব্যবসায় শিক্ষার রেজাল্টের গড় ভাগ হয়েছে কি এই নাম যে বিজ্ঞানের ছাত্র সংখ্যা যোগ মানবিকের ছাত্র সংখ্যা যোগ ব্যবসায় শিক্ষার ছাত্র সংখ্যা n টোটাল। এইটা হচ্ছে সম্মিলিত গাণিতিক গড়, গড়ের আবার গড়, এটা কম্বাইন্ড। এখন আমরা দেখি ছোট ছোট এই যে অঙ্কগুলো করছি, এইগুলো আমরা এখন করব, আমরা এখন দেখি এর থেকে অঙ্ক করবো যে আমরা তাহলে ছোট ছোট করি দেখি। দেখো আমরা ছোট ছোট গড় করব, যে আমরা যদি এখন দেখি মনে করি x1 সমান মনে করে 2, x2 সমান 3, x3 সমান 5 আর x4 সমান 6। এই ধরো তাহলে কত 16। তাহলে এখানে কি হলো আর এইটা ধরলাম, তাহলে দেখো x1 সমান কত ধরলাম 2, x2 সমান ধরলাম 3, x3 সমান 5, x4 সমান 6। তাহলে আমার গড় কত? তাহলে দেখো তাহলে x বার কত, গড় কত এই সেক্টর জিনিস এই সেক্টর গড় কত, তাহলে
x1 যোগ x2 যোগ x3 যোগ x4 ভাগ হয়েছে কয়টা আছে 4টা, তাহলে কত হয় 2 যোগ 3 যোগ 5 যোগ 6 ভাগ হয়েছে 6, কত হয় 5 10 16, 16 ভাগ 4, তাহলে x বার কত, তাহলে আমাদের x বার কত হলো 4। এই যেমন একটা অঙ্ক দেবে যে মনে করি একটা সৃজনশীল, মনে করি x1 সমান এত x একটি তথ্যের সারি, x1 সমান এত x এত, তাহলে দেখাও যে গড় হতে নেওয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। কি যে দেওয়া আছে মনে করি এত 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 এত, দেখাও যে গড় হতে নেওয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। ই করে যে এই ধরনের থাকবে যে মনে করি এত 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 x1 x x, দেখাও যে গড় হতে নেওয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। এই যে এটা দাও মনে করি এত এত এত, দেখাও যে গড় হতে নেয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। বা এটা ফলো করে এইটা বলতে পারে যে এই যে 1 নম্বরটা, দেখাও যে গড় হতে নেয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। তাহলে আমরা কি করলাম, তাহলে ভাই আছে কি আমরা জানি কি গড় হতে নেয়া গাণিতিক গড় হতে নেয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, প্রথমে x বার বের করতে হবে। এই যে x বার বের করলাম, তাহলে কি x বার বের করলাম, x বার কত আসলো 4। এখন তাহলে আমার কি আছে সামেশন xi বিয়োগ x বার, এই মান কত দেখি, তার কি এর সূত্র কি xi এর মান এক বসালে, তাহলে x1 বিয়োগ x বার যোগ x2 বিয়োগ x বার যোগ x3 বিয়োগ x বার যোগ x4 বিয়োগ x বার, এই তো। তাহলে x1 কত আছে 2 বিয়োগ x বার কত 4 যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 4 যোগ 6 বিয়োগ 4, মান বসালাম। তাহলে এখানে কত হয় x1 কত 2 বিয়োগ গড় x বার 4 যোগ x2 হচ্ছে 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 4 যোগ 6, তাহলে এখানে কত আসে -2 -1 +1 +2, তাহলে কত আসে দেখো শূন্য। তাহলে কি হলো, অতএব গড় হাতে উদ্দীপক দেখা যায় যে গাণিতিক গড় হাতে বিচ্যুতির সমষ্টি শূন্য। কি এইভাবে করবা যে অতএব উদ্দীপক করতে দেখা যায় যে গাণিতিক গড় হাতে নেওয়া বিচ্যুতির সমষ্টি শূন্য। তুমি কি একমত? হ্যাঁ আমি একমত। ওই যে বলে না তুমি কি গড় হাতে নেওয়া বিচ্যুতির, রুমা বললো যে গড় হাতে নেওয়া বিচ্যুতির সমষ্টি শূন্য, তুমি কি রুমার উক্তির সাথে একমত? ওই যে ব্যাখ্যা করো বা যাচাই করো, তোমার মতামত ব্যাখ্যা করো। এই যে ঘ নম্বরে এইটা দিয়ে তাহলে একটা সৃজনশীল প্রশ্ন হবে, এই দিছিলাম করনি আর কি। তাহলে দেখো গাণিতিক গড় হাতে নেওয়া বিচ্যুতির সমষ্টি কত আসলো শূন্য, এরকম অঙ্ক দিয়ে দেবে, এরকম দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। এইবার দেখো তাহলে মুছে দেই, নাহলে হচ্ছে না, মান কাটা থাক, মান কাটা থাক। এই আচ্ছা, তাহলে 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে কি আছে, গড় হাতে নেওয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। গড় হতে নেওয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ সামেশন xi বিয়োগ x বার স্কয়ার xi বিয়োগ a হোল স্কয়ার, যেখানে x বার নট ইকুয়াল a। ওই যে দুইটা গড়, তাহলে গাণিতিক গড় হতে নেওয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ দেখবে এইখানে দাও মান দেওয়া আছে ওইটাই, মনে করি এবং a সমান দেওয়া আছে, মনে করো কত দেবো 5 দিয়ে দেবো, a সমান আছে কত 5। এই যে দেখো যে রুমা বললো যে গড় হতে নেওয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, তুমি কি একমত বা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, তখন কি করবো আমরা, তাহলে আমরা দেখি এটার দুইটা পক্ষ আছে না, এই যে গড় হাতে নেওয়া বিচ্যুতির এই যে 2 নম্বর, 1 নম্বর তো হয়ে গেল, গড় হাতে নেওয়া গাণিতিক তথ্য সমষ্টি শূন্য, আমরা 2 নম্বর করব যে গাণিতিক গড় হাতে নেওয়া তথ্য সারির বর্গের সমষ্টি যে ক্ষুদ্রতম ছোট,
যে গাণিতিক গড় হতে নেওয়া তথ্য সারির এই যে বর্গের সমষ্টি এইটাই ছোট অ্যাটলিস্ট, এছাড়া অন্য যে কোনোটা নেব এই যে আরবিটারি ভ্যালু আনুমানিক গড় সেটা হবে বড়, এই জন্য ওই দিকে গেছে অ্যাটলিস্ট ক্ষুদ্রতম, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এটা দিয়ে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে। আমি একটু সাপোজ একটা ওই দেখালাম, ছোট ছোট মান দিয়ে দেখালাম যে কি x1 সমান 2 দেওয়া আছে, x2 সমান 3 দেওয়া আছে, x3 সমান 5 দেওয়া আছে, x4 সমান 6 দেওয়া আছে এবং a আছে শুধু 5, আনুমানিক একটা গড় দেওয়া আছে, কল্পিত গড় দেওয়া আছে 5। এখন এইটা আমাকে দেখাতে হবে যে গড় হাতে না বিস্তৃতির সমষ্টি ক্ষুদ্রতম, বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তাহলে এখানে আমাদের গড় কতজন, এখানে গাণিতিক গড় কতজন, 4 পেয়েছি না। এখন আমরা করি এই পক্ষ, দুটো পক্ষ আছে না, xi বিয়োগ x বার হোল স্কয়ার, এইটা সমান সমান কি লিখতে পারি তাহলে। এখন আমরা এই বর্গ ভাঙাই, তাহলে কি x1 বিয়োগ x বার স্কয়ার যোগ x2 বিয়োগ x বার স্কয়ার যোগ বিয়োগ x বার স্কয়ার। আগে ছিল শুধু সমষ্টি, আর এখানে হচ্ছে বর্গ, সেই বর্গ দিয়ে দিলাম। তাহলে x1 কত, 2 বিয়োগ x বার কত, 4, খুব সোজা কিন্তু, যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 4 না, হ্যাঁ 4 এখানে 5 বিয়োগ 4 স্কয়ার যোগ 6 বিয়োগ 4 স্কয়ার। তাহলে এখানে কত হয়, 2 থেকে -4, তার মানে -2 স্কয়ার করলে কত হয়, 4 হয় না। তারপরে এখানে আছে কত, -1 এর স্কয়ার করলে 1 হয়, কারণ ঋণাত্মক যখন বর্গ করবো তখন আর ঋণাত্মক থাকে না, সব পজিটিভ হয়ে যায়। এখানে কত হয়, 5 থেকে 4 গেলে 1 থাকে, 1 এর স্কয়ার 1, এখানে কত 2 এর স্কয়ার 4, তাহলে কত হলো 10। তাহলে আমরা এই পক্ষে কত পেলাম, 10 পেলাম। এখন দেখি আবার ওই পক্ষ করে দেখি, আবার এক পক্ষ করলাম মনে করো, এই পক্ষ করে দেখলাম কত আসে 10, এই যে মান দেওয়া আছে দিয়ে করলাম। আবার এখন ওই পক্ষ করে দেখি, ওই পক্ষে কি আছে, আবার এখন আমরা করব ওই পক্ষ, যে সামেশন xi বিয়োগ a স্কয়ার সমান সমান কি x1 বিয়োগ a স্কয়ার যোগ x2 বিয়োগ a স্কয়ার যোগ a স্কয়ার। তাহলে a x1 কত, 2 বিয়োগ a কত, 5 যোগ 3 বিয়োগ 5 যোগ 5 বিয়োগ 5 যোগ 6 বিয়োগ 5 স্কয়ার। তাহলে কত আসে, 2 থেকে 3 গেলে 5 গেলে কত হয়, 3 তাহলে কত, -3 এর স্কয়ার কত, 9, এখানে কত 2 4, এখানে কত 0 যোগ 1, তাহলে কত 913 14। তাহলে আর আমরা উপাক্ষে কত পেয়েছিলাম, উপাক্ষে পাইছিলাম কত, 10, উপাক্ষে পেয়েছিলাম কত, এইটা সময় কত পেয়েছিলাম, তাহলে দেখো এইটাই পেলাম 14 আর ওটাই পেয়েছিলাম 10, তাহলে কোন পক্ষ বড়, এইটা বড়। তাহলে এই জন্য আমরা দেখেছি না যে গড় হাতে না, তাহলে অতএব বলতে পারি কি, অতএব, আর ওইটা পাইছিলাম আমি এরকম সামেশন xi বিয়োগ x বার স্কয়ার সমান পাইছিলাম 10। তাহলে এইটা ছোট না, এই পক্ষ ছোট, এই পক্ষ বড়, তাহলে আমরা করতে অতএব যদি কি দেখা যাচ্ছে যে সামেশন xi x বার অর্থাৎ এইটা দেখা যাচ্ছে না, এই পক্ষ ছোট এই পক্ষ বড়, অর্থাৎ 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 গড় হতে নেয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম বা ন্যূনতম, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু একটা মাস্ট প্রশ্ন আসবেই, মাস্ট প্রশ্ন আসবেই, গড় হাতে নেয়া বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তাহলে দেখো এবার আমরা দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল, এখন আমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখব। যে 3 নম্বর বৈশিষ্ট্যটা ছিল কি, গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল, এরকম বলছিলাম নাকি। গাণিতিক গড় মূল ও
মাপনীর উপর নির্ভরশীল। নির্ভরশীল, তুমি কি একমত? হ্যাঁ, একবার সমান সমান কি a প্লাস c ইন্টু ডি বাই। এই এখন একটা মনে করো অঙ্ক দিয়ে দিল যে দেওয়া আছে, মনে করো এই একটি চলো দেওয়া আছে এরকম দিয়ে দিই, মনে করো 110, 120, 130 এরকম চলতে চলতে যাবে কত 310 পর্যন্ত। একটি ধারা, একটি ধারার মান নিম্নরূপ পাওয়া গেল। একটা ধারার মান রয়েছে নিম্নরূপ পাওয়া গেল কি 110, 120, 130 কত 310। গাণিতিক গড় ও মাপনীর প্রভাব পরীক্ষা করো। কি ধারাটির মূল ও মাপনীর গাণিতিক গড়ের ক্ষেত্রে গাণিতিক গড়ের ক্ষেত্রে মূল ও মাপনীর প্রভাব পরীক্ষা করো। এই বা বললো ধারাটির যে ক্ষেত্রে মূল ও মাপনীর প্রভাব আছে, তুমি কি একমত? এইভাবে দিল, খুব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এই থাকবে। তাহলে দেখো চলকের মান দেওয়া আছে, ওই যে বলছিলাম যে মানটা দেওয়া আছে এটা আদি চলক। তাহলে সমাধান এখানে xi বলতে যে মানটা দেওয়া আছে, দেখো x 120, 130 এটা কত 310 দেওয়া আছে, 310 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের এটা তো আদি চলক, এইটার ক্ষেত্রে মূল মাপনী প্রভাব পরীক্ষা করতে বলছে আদি চলক। এখন আমরা দেখো একটু এখানে একটু কারিশ্ম করব। ধরি নতুন চলক হইছে কি ডিআই সমান কি xi বিয়োগ a ভাগ হইছে c। নতুন চলক ধরবো কি, নতুন চলকের সূত্র হইছে ডিআই সমান কি xi বিয়োগ a ভাগ c। xi বিয়োগ a ভাগ c আমি এভাবেও করতে পারতাম, এই ভাবেই করি। ধরি নতুন চলক ডিআই সমান কি xi বিয়োগ a ভাগ c। এখানে a সমান কি, a সমান হইছে মূল, c হইছে কি মাপনী। এখন কিভাবে মান বের করব? a এবং c কোথা থেকে নিয়ে আসবো স্যার? c মানে কি, এই যে প্রতি দুইটার যে পার্থক্য, c সমান কি দেখো, c সমান তাহলে কত হবে দ্বিতীয় মানটা বিয়োগ প্রথম মানটা। খুব সহজ, দ্বিতীয় মান বিয়োগ প্রথম মানের পার্থক্য কত আসে 10। দেখো তাহলে দ্বিতীয় মান থেকে প্রথম মানের পার্থক্য করলেই আমরা পাবো কি, বা এটার থেকে এটা পার্থক্য হলে দেখো 10 ডিফারেন্স। তাহলে c কত, স্কেল কত 10। এ বের করব কি মূলটা বের করব কি প্রথম মান বিয়োগ এই যে 10। তাহলে কত আসে, প্রথম মানটা কত 110 বিয়োগ 10 মান কত আসে 100। দেখো কিভাবে করলাম, এ মূল কমা দিয়ে একবারে দিছি মাপনী c। হ্যাঁ, তাহলে দেখো মাপনী বের করা তো খুব সহজ। কি প্রথম দ্বিতীয় মান বিয়োগ, দ্বিতীয় মানটা করে দ্বিতীয় মান বিয়োগ প্রথম মান, তাহলে কত পেলাম 10। আর মূলটা বের করা, মূলটা কি এই যে 10 পাইছি না, তাহলে প্রথম মান বিয়োগ 10 তাহলে কত। দেখো প্রত্যেকটা মানের ভিতরে 10 ডিফারেন্স আছে। তাহলে এখন এইবার আমি যাই d1, অতএব
ডি এক প্রথম মানটা কত এক্স আই, তার মানে আই এর মান যদি এক বসাই কত এক্স ওয়ান বিয়োগ এ ভাগ হয়েছে সি, তার মানে প্রথম মানটা কত 110 বিয়োগ এ কত 100 ভাগ হয়েছে 10 সমান সমান কত আসে 1। এইবার ডি টু কত x2 বিয়োগ a ভাগ c সমান কত আসে 120 বিয়োগ 100 ভাগ 10 সমান দেখো 2। তারপরে d3 সংক্ষেপে করি 130 বিয়োগ 100 ভাগ 10 সমান 3। ডট 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 dn শেষেরটা কত 310 বিয়োগ 100 ভাগ হইছে 10 কত আসে 300 দিলেই তো ভালো, তো 300 দিয়েই করি না, 300 দিয়ে করি, ঝামেলা যাব কেন, 300 সুন্দর হবে 300 কত 20 হয়েছে 200। তাহলে আমার অতএব d1 কত di কত পেলাম, তাহলে দেখো di, তাহলে অতএব কিভাবে বের করলাম আবার দেখো, আমরা কি যেটা দেওয়া আছে সেইটা দেখো xi নতুন চলো, এটা হচ্ছে আদি চলক, আদি চলক, আদি চলক xi যে দেওয়া আছে সেইটা। এবার নতুন চলক ধরলাম কি di, di সমান কি xi বিয়োগ a ভাগ হইছে নতুন আদি চলক বিয়োগ মূল ভাগ হইছে মাপনী, মূল কত মূল এবং মাপনী কিভাবে বের করব, মাপনীটা আগে বের করি, দ্বিতীয় মান বিয়োগ প্রথম মান ভাগ হইছে এই যে 10, দেখো দ্বিতীয় মান বিয়োগ প্রথম মান কত 120 বিয়োগ 110 সমান 10। এখন মূল বের করব কিভাবে, প্রথম মান বিয়োগ হইছে ওই মাপনী কত আসলো 110 বিয়োগ 10 মানে 100, এইভাবে সবটা করব। তাহলে দেখো এবার di ধরছিলাম তো d1 একের মান বসাচ্ছি, d1 কত x1 বিয়োগ a ভাগ কত 110 বিয়োগ 100। তাহলে দেখো 1 2 3 আমার উদ্দেশ্য কি এইটা দিয়ে এই মানটাকে আমি স্বাভাবিক ধারায় নিয়ে গেছি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো d1 কত 1, d2 কত 2, d3 কত 3, dn কত 20, তাহলে 1 2 3 4 5 6 20, মানে এটা কি কি বলে স্বাভাবিক ধারা না, মুছে ফেলি। তাহলে দেখো অতএব di, তাহলে di সমান কত পাইছি, তাহলে 1 2 3 সর্বশেষ 20 এই পাইছি না, ইহা একটি কি স্বাভাবিক ধারা নাকি, স্বাভাবিক সংখ্যার ধারা নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 20, এটা কি এটা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার না, দেখো 1 2 3 d 20, এটা কি বলে 1 2 3 ডট ডট 100, তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে এর গড় কত, তাহলে কি আমরা জানি স্বাভাবিক সংখ্যা বা এটা কি di হচ্ছে না 1 2 3 ডট ডট 20 এর গড় কত, তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার গড় কত, স্বাভাবিক ধারার গড় কত d বার সমান সমান হইছে n প্লাস 1 ভাগ হইছে 2। দেখো স্বাভাবিক সংখ্যার গড় কত n প্লাস 1 ভাগ 2, যদি পরীক্ষায় আসে 1 2 3 100 এর গড় কত, তাহলে n প্লাস 1 n মানে সর্বশেষ সংখ্যা যোগ হইছে 1 ভাগ হইছে 2, n কত 20, তাহলে স্বাভাবিক সংখ্যা না, আমাদের যে কোনো অঙ্ক এই ধরনের থাকলে মূলমাপনী আমরা স্বাভাবিক সংখ্যায় নেব, স্বাভাবিক ধারায় নিতে পারলে আমাদের হয়ে গেল। তাহলে স্বাভাবিক ধারায় নিলাম, তাহলে স্বাভাবিক ধারা 1 2 3 20 পাইছি, তাহলে স্বাভাবিক ধারার গড় কত n প্লাস 1 ভাগ 2, n কত 20 যোগ 1 ভাগ 2 কত 10.5, এই 10.5 পাইছি আমরা। এইবার অতএব আদি চলকের গড়, তাহলে দেখো d বার আমরা বের করছি। এইবার আমরা জানি কি জানি, গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। আমরা জানি কি গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল, কি আমরা লিখব কি, আমরা জানি গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল, কি ওই জায়গায় ধর্মেশের আমরা জানি গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল, অর্থাৎ a বার সমান কি a প্লাস c ইনটু d বার। তাহলে দেখো এই যে আদি চলকের গড় এ কত, a ছিল 100,
যোগ সি কত 10 গুণ 10.5 100 যোগ 10.5 কত 105 নাকি 105 200। তাহলে দেখলাম কি অঙ্কটা করতে গেলে আমাদের কি মূল ও মাপনী ব্যবহার করছি। তাহলে গাণিতিক গড় আমরা কি যে উপরোক্ত তথ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মূল ও মাপনীর প্রভাব আছে কি আছে না দেখো। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম তাহলে মূল ও মাপনী ব্যবহার করলাম না। তাহলে এই ক্ষেত্রে গড় যদি আসে গড় নির্ণয় করো এভাবে আসতে পারে যে ধারাটির গড় নির্ণয় করো মূল ও মাপনী ব্যবহার করে, অথবা ধারাটির ক্ষেত্রে মূল ও মাপনীর প্রভাব পরীক্ষা করো। এই যে মূল ও মাপনীর প্রভাব করে আমরা অঙ্কটা করলাম। তাহলে আমরা দেখো এই যে গাণিতিক মূল ও মাপনীর উপর নির্ভরশীল, তাহলে আমরা এভাবে করব। আমরা গাণিতিক গড়ের দেখো তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য করলাম। তারপরে আরেকটা আছে সম্মিলিত গড়। সম্মিলিত গড় এটা বললাম না, মনে করো এটাও আসে যে একটা কারখানায় গার্মেন্টসে, তোমরা তো জানো গার্মেন্টসে পুরুষ শ্রমিক আছে মহিলা শ্রমিক আছে নাকি আছে না? পুরুষ শ্রমিকও আছে মহিলা শ্রমিকও আছে। পুরুষ শ্রমিকেরও মজুরি আছে তাদের সংখ্যা আছে, তারপরে মহিলা শ্রমিক আছে তাদের মজুরি আছে। মনে করো তাহলে যে একটি কারখানায় পুরুষ শ্রমিকের গড় বেতন মনে করো সংখ্যা দিয়ে দিলাম, মনে করো 520 টাকা ও সংখ্যা মনে করো 120 জন, এবং মহিলা শ্রমিকের গড় বেতন 420 টাকা। মহিলাদের একটু বেতন কম দেয় না? এবং শ্রমিক সংখ্যা মনে করো 80 জন। ওই কারখানার সম্মিলিত গড় বেতন কত? তাহলে কি আমরা জানি সম্মিলিত গড় বেতন কত? দুইটা আছে শুধু n1 x1 বার যোগ n2 x2 বার ভাগ হইছে n1 যোগ n2। শুধু পুরুষ আর মহিলা আছে। তাহলে যদি পুরুষ ধরলাম কি পুরুষ শ্রমিকের গড় বেতন x1 বার, আর সংখ্যা ধরলাম n1, আর মহিলা শ্রমিকের গড় বেতন ধরলাম x2 বার, আর সংখ্যা হইছে n2। তাহলে এদের কত 520 আর হইছে 120 জন, আর এদের হইছে 420 80 জন। এই তাহলে xc বার সমান কত? সম্মিলিত গড় বেতন তাহলে কত আসে? 120 গুণ 520 যোগ 80 গুণ 420 ভাগ হয়েছে 120 যোগ 80, নিচে হয়েছে 200। আর এই করলে যা আসবে, এটা করলে যা আসবে তাই এইটার গড় বেতন আসবে। মনে করো গড় বেতন আসবে কত? 500 টাকা। গড় বেতন কত? 500 টাকা। এই যে সম্মিলিত গড় বেতন এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে করো একটি কারখানায় পুরুষ শ্রমিকের আলাদা আছে, এই সব ক্ষেত্রে সম্মিলিত গড় বেতন আমাদের ব্যবহৃত হয়। আরও একটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ওই যে বিজ্ঞানের রেজাল্ট এই যে, তাহলে দেখো সম্মিলিত গড়ের অঙ্ক আসতে পারে। তাহলে এই পর্যন্ত আজকে থাকবে। তোমরা বাসায় একটু যেহেতু করোনাকালীন আবার একটু আমাদের সমস্যা, আবার একটু পড়ালেখা করো কষ্ট করে। তো পরীক্ষা তো সামনে নির্দিষ্ট সময় হবে, তোমরা সেইভাবে তৈরি হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।